স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। বার্তাকক্ষ থেকে সবশেষ সংবাদ নিয়ে আছি আমি আতিফ আঞ্জুমান। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি, শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কার, নেপথ্য কুশীলবদের খুঁজতে গঠন হবে কমিশন। করোনায় আরও 187 মৃত্যু, নতুন রোগী 6,684 জন, শনাক্তের হার 20% বেশি। কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস খাদে শিশুসহ 7 জন নিহত, আহত 4 জন হাসপাতালে। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। জাতীয় শোক দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। পরে শ্রদ্ধা নিবেদনে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি ঢল নামে সাধারণ মানুষের। এ সময় ৭৫-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পেছনের কুশীলবদের খুঁজতে দ্রুত কমিশন গঠন করার দাবি জানান নেতারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টের শহীদদের জাতি স্মরণ করছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। ভোর 5:30টায় ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর বঙ্গবন্ধু সহ 15ই আগস্টের নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় 40 মিনিট অবস্থান করেন তিনি। এরপর বনানী কবরস্থানে যান শেখ হাসিনা। সেখানে 15ই আগস্টে নিহত অন্য শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও মোনাজাত করেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডির 32 নম্বরে ঢল নামে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। এ সময় বঙ্গবন্ধু হত্যার পেছনের মদতদাতাদের মুখোশ উন্মোচনের পাশাপাশি তখন বঙ্গবন্ধুর অনুসারীদের কী ভূমিকা ছিল তাও খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তদন্ত কমিশন করে এই ইতিহাসে এই কুখ্যাত কুশীলবদের স্বরূপ উন্মোচন করা উচিত। সঙ্গে সঙ্গে জাতির পিতার হত্যাকাণ্ডের তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে না পারার যে ব্যর্থতা বঙ্গবন্ধুর অনুসারী নেতৃত্বের, সেটাও নতুন প্রজন্মকে জানাতে হবে। একই সময়ে বনানী কবরস্থানে 15ই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একই দাবি জানান আওয়ামী লীগের বর্ষিয়ান নেতারাও। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারকের নেতৃত্বে একটা কমিশন হওয়া উচিত, যারা নেপথ্যে শক্তি জুগিয়েছে তাদেরও বিচারের আওতায় আনা। বঙ্গবন্ধু হত্যার পর যারা ক্ষমতায় ছিলেন, জিয়া রহমানের সাথে আমলে, এদেরকে বিদেশে দূতাবাসে চাকরি দেওয়া হয়, বিভিন্ন দেশে তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়। আমাদের সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে কূটনৈতিকভাবে, এবং এটা যাতে আনা যায়, ফিরিয়ে আনা যায় এবং তাদের সাজা যাতে কার্যকর করা যায় তার জন্য একটা প্রচেষ্টা আছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পর ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদনে ঢল নামে সাধারণ মানুষের। শ্রদ্ধা জানায় বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় সারা দেশে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। করোনার কারণে সীমিত পরিসরে চলে নানা কর্মসূচি। এ সময় বঙ্গবন্ধুর যেসব খুনি এখনও নানা জায়গায় পালিয়ে আছে তাদের বিচারের দাবি জানানো হয়। রোববার সকালে সশস্ত্র সালাম প্রদর্শনের মধ্যে দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুরু হয় জাতীয় শোক দিবসের কর্মসূচি। প্রধানমন্ত্রীর পক্ষে সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। এ সময় 3 বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এই শোকাবহকে নিয়ে আমরা শক্তি সঞ্চয় করেছি। যারা খুনি তাদের আমরা অনেকটাই শাস্তি দিয়েছি। জীবন বিলীন করে দিয়ে গিয়েছেন এই দেশ মাতৃকার জন্য, এই দেশের দুঃখী মানুষের জন্য। দিনের শুরুতে চট্টগ্রাম শহরের শিল্পকলা একাডেমি চত্বরে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিনম্র শ্রদ্ধায় জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদর্শন করা হয়। তার যে স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন,
সেই সোনার বাংলা যেন আমরা তার উত্তরাধিকার হিসেবে গড়তে পারি। সকাল থেকেই মানুষের ঢল নেমে আসে রংপুর জেলা স্কুল মোড়ে। এ সময় কর্মসূচিতে অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও তরুণ প্রজন্ম। আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে যদি আমরা কাজ করতে পারি তাহলে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ হবে এবং আজকের দিনটা মহিমান্বিত হবে বলে আমি মনে করি। ৫ শতাধিক নিম্ন আয়ের মানুষের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হয় ময়মনসিংহে। এ সময় স্লোগানে স্লোগানে নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে রাজশাহীতেও। বাংলাদেশের কোনো অপশক্তি এই 15 আগস্টের পুনরাবৃত্তি ঘটানো না পারে, আমরা সেই কামনা করি। বরিশালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। খুলনায় শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর, ফেনী, যশোর, দিনাজপুর ও বাগেরহাট সহ দেশের বিভিন্ন জেলায় শোক র্যালি ও বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলেই পুরস্কার, জাতীয় শোক দিবসে এমন ঘোষণা দিলেন পররাষ্ট্রমন্ত্রী। আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 2 খুনির অবস্থান চিহ্নিত করে হয়েছে, সে দেশের সরকারের সঙ্গে আলোচনা চলছে। এছাড়া আইনমন্ত্রী জানান, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে গঠন করা হবে কমিশন। জাতীয় শোক দিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি মন্তব্য করেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার সরকার খুনিদের মদদ দিয়েছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে বাস করছেন। দেশটির সরকার তথ্য যাচাই করছে। প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। দেশবাসীকে, আমাদের প্রবাসীকে, সবাইকে আমরা অনুরোধ করছি, আপনাদের কোনোভাবে এই যে যারা পালায় আছে তাদের যদি কোনো খোঁজ খবর আপনারা পান, আমাদের সাথে শেয়ার করেন। আপনাদের তথ্য সঠিক হলে অবশ্যই আমরা আপনাদের পুরস্কৃত করব। শোক দিবসের আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিগগিরই বঙ্গবন্ধুর 2 খুনিকে বিদেশ থেকে ফিরিয়ে আনা হবে। বাকি 2 জনের অবস্থান এখনো জানা যায়নি, খোঁজা হচ্ছে তাদেরও। 4 জন খুনি রয়েছে বিভিন্ন জায়গায়, একটা যুক্তরাষ্ট্রে, একটা কানাডায়। সেখানে সরকারের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। আমরা মনে করি আমরা খুব শীঘ্রই তাদেরকে নিয়ে আসতে পারবো। আর যে 2 জন আছে তাদেরকেও আমরা খুঁজছি। আমরা যে কোনো সময় তাদেরকেও আইডেন্টিফাই করে আমরা দেশে নিয়ে এসে তাদের সেই শাস্তির ব্যবস্থাটা আমরা করব। এদিকে তেজগাঁওয়ে ভূমি রেজিস্ট্রেশন কমপ্লেক্সে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন আইনমন্ত্রী। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় অনেকাংশেই কার্যকর করা হয়েছে। পলাতক আসামিদের যতক্ষণ পর্যন্ত ফাঁসি কার্যকর না হচ্ছে ততক্ষণ ক্ষান্ত হবে না আওয়ামী লীগ। অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গকে নিয়ে এই কমিশন হবে এবং এই কমিশন এই যে কুশীলব, এই যে নেপথ্যের ষড়যন্ত্রকারী, তাদেরকে চিহ্নিত করে জিয়াউর রহমান সহ সকলের পরিচয়, সকলের নেক্কারজনক কাজের সাক্ষ্য প্রমাণ সহ জনসম্মুখে উপস্থাপন করবেন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15ই আগস্ট উপলক্ষে রাজধানী জুড়েই দেখা গেছে শোকের আবহ। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে সিটি কর্পোরেশন সহ সরকারের বিভিন্ন সংস্থা। বিশেষ দোয়া ও প্রার্থনা হয় 15ই আগস্টে নিহতদের স্মরণে। গরিব দুস্থদের দেয়া হয় ত্রাণ ও খাদ্য সহায়তা। ধানমন্ডির 32 নম্বরের জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় ঢাকার 2 সিটি কর্পোরেশনের শোক দিবসের কর্মসূচি। শোককে শক্তিতে পরিণত করি, আসুন মাস্ক পরি, এই স্লোগানে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালান উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। পরে ডিএনসিসির কোভিড হাসপাতাল পরিদর্শন করেন তিনি। জাতির জনক একটি দেশ দিয়ে গিয়েছেন, সেই দেশকে নিরাপদ রাখা আমাদের জন্য দায়িত্ব, আমাদের কর্তব্য। যে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা আসুন আজকে প্রতিজ্ঞা করি
একটি সুন্দর ঢাকা শহর, একটি সুন্দর দেশ। শোক দিবস উপলক্ষে দিনভর বেশ কয়েকটি আলোচনা সভায় অংশ নেন 15 আগস্টে নিহত শেখ ফজলুল হক মনির ছেলে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস। এ সময় 15 আগস্টের হত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকেও দায়ী করে তার প্রতীকী ফাঁসি দাবি করেন তিনি। খুনি জিয়াউর রহমান সহ তাদের সকলের বিচার বাংলার মাটিতে সম্পন্ন করা এখন একান্তই আবশ্যক। সেটা সম্ভব হলেই। শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে গণপূর্ত মন্ত্রণালয়। এ সময় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সোনার বাংলার প্রতিষ্ঠার কার্যক্রম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই কিন্তু এটা বাস্তবায়ন হতে চলেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এই সুদৃঢ় নেতৃত্ব এবং ওনার যে দিক নির্দেশনা, এটাকে আমরা নিজেরাও ধারণ করি। জাতীয় শোক দিবসে বিজিবির পক্ষ থেকে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। শাহজাহানপুরে খাদ্য বিতরণ করা হয় 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে। 15 আগস্টে নিহতদের স্মরণে জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম সহ মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত হয়। বিশেষ প্রার্থনা হয়েছে ঢাকেশ্বরী মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মৃত্যু 24,000 ছাড়ালো। 24 ঘন্টায় আরও 187 জনের মৃত্যুতে মোট প্রাণহানি দাঁড়ালো 24,175 জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে 6,684 জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 14,18,902 জন। করোনায় দেশে আরও 187 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে 5 দিনেই মারা গেল হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত দেশে করোনায় মোট প্রাণ হারালো 24,175 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় 33,001 জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে 6,684 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.25%। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 3,189 জন শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে 1,271 জন এবং সিলেট বিভাগে 460 জন শনাক্ত হয়েছে। বাকি 5 বিভাগে শনাক্তের সংখ্যা 1,764 জন। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, নমুনা পরীক্ষার সংখ্যা কমে যাওয়ায় সংক্রমণের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাচ্ছে না। আমরা কই 50,000 পর্যন্ত টেস্ট করছি, আর সেখানে এখন 30,000-এ নেমে আসছে এবং ক্রমশই নামতেছে। এবং টেস্ট কমলে তো আমরা সংখ্যাও কম দেখতে পাবো, মানে আমরা সংক্রমণের হারটাও কম দেখতে পাবো। তো সেই জন্য আমরা এটা কিন্তু খুব ভালো একটা চিত্র না। কিন্তু পজিটিভ রোগী আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে ওই আইসোলেশনে যাওয়ার জন্য, আইসোলেশনে থাকার জন্য বলতে হবে। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন 11,371 জন। এই নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন 12,92,698 জন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার হাসপাতালগুলোতে দিন দিন কমতে শুরু করেছে করোনা রোগীর চাপ। ফিল্ড হাসপাতাল সহ প্রায় সব করোনা হাসপাতাল ফাঁকা আছে সাধারণ বেড, কয়েকটি হাসপাতালে খালি আছে আইসিইউ বেডও। তবে যতটুকু রোগীর চাপ আছে তারা বেশিরভাগই ঢাকার বাইরে থেকে আসা। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য বরাদ্দ 300 সাধারণ বেড। শুক্রবার 3টি ফাঁকা থাকলেও একদিন পর রোববার সকালে হাসপাতালের নোটিশ বোর্ডে দেখা যায় সাধারণ বেড ফাঁকা 30টি। শুধু এ হাসপাতাল নয়, ঢাকা মেডিকেল, মহাখালী ডিএনসিসি, মুগদা মেডিকেল সহ প্রতিটি সরকারি বেসরকারি হাসপাতালেই করোনা রোগীর চাপ কমতে শুরু করেছে। ঢাকার করোনা হাসপাতালগুলোতে যারা চিকিৎসা নিতে আসছেন তাদের বেশিরভাগই বিভিন্ন জেলা থেকে আসা। জেলা পর্যায়ে এরকমভাবে চিকিৎসা হয় না, তাই আমরা ঢাকা চলে আসছি। এখন নিরুপায় হয়ে আমি ঢাকাতে নিয়ে আসছি। যদি নোয়াখালী চিকিৎসা পাইতাম তাহলে তো আমি আর এখানে আসার কোনো দরকার ছিল না। মানিকগঞ্জ সিঙ্গার থেকে ওই ঢাকাতে ঢুকছিলাম মগবাজারের কমিউনিটিতে। উনি বললো যে আমাদের ট্রিটমেন্ট হবে না যদি করোনা ধরা পড়ে আর কি। তো করোনা হইলেও ট্রিটমেন্ট হবে ওখানে, না হইলেও ট্রিটমেন্টও ওখানে নিয়ে যান। পরে যেমন এখানে নিয়ে আসলাম। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, থানা বা জেলা পর্যায়ে করোনা চিকিৎসা ব্যবস্থা আরও দ্রুত উন্নত করা জরুরি। প্রাথমিক ব্যবস্থাপনার সঙ্গে কিন্তু এর একটি সংযোগ রয়েছে। দেরি করে এলেই তার আবার সংকট আরও বেড়ে যাচ্ছে। তাড়াতাড়ি রোগী শনাক্তকরণ, টেস্টের সংখ্যা বর্ধিতকরণ, তাদের সচেতনতা, তাদের সম্পৃক্ততা, স্থানীয় কমিটি
তাড়াতাড়ি ম্যানেজ করা, তাড়াতাড়ি ট্রান্সপোর্ট করা, এই ব্যাপারগুলো কিন্তু আসলে একটির সঙ্গে একটি চেইন। করোনা সংক্রমণ এখন কিছুটা কমতে শুরু করলেও সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যাপ্ত টিকা হাতে না আসলে ক্যাম্পেইন করে আর করোনার টিকা দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। নির্দিষ্ট কোনো দেশ নয়, যেখানে টিকা পাওয়া যাবে সেখান থেকে আনার কথাও জানান তিনি। রাজধানীতে জাতীয় শোক দিবসে আলোচনা শেষে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শনাক্ত মৃত্যু হার কমলেও স্বস্তির সময় এখনও আসেনি। করোনা ভাইরাসে সারা দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ায় আগ্রহ বাড়ছে করোনার টিকা নেয়ায়। শনিবার পর্যন্ত সারা দেশে প্রথম ডোজ নিয়েছেন 1,54,61,583 জন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 54,28,345 জন। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্যাম্পেইন করে টিকা দেয়া হয় 7 থেকে 12 আগস্ট। 4,600 ইউনিয়ন ও 1,000-এর বেশি পৌরসভায় চলে এ কার্যক্রম। সাধারণ মানুষের ব্যাপক আগ্রহে দ্রুতই শেষ হয়ে যায় টিকার মজুদ। ভ্যাকসিন প্রাপ্যতা সাপেক্ষে আমরা আমাদের কার্যক্রম আগামীতে চলবে। যদি ভ্যাকসিন হাতে অনেক পরিমাণে চলে আসে তাহলে আমরা আমাদের যে শহরে এবং গ্রামে 2 জায়গায় কার্যক্রম চলমান থাকবে। যদি কিনা ভ্যাকসিন আমাদের হাতে সেই পরিমাণে থাকে, যদি কম থাকে তাহলে পরে আমাদের সেই ভ্যাকসিন দেওয়ার কার্যক্রমও ওইভাবে ডিজাইন করে আমাদেরকে নিতে হবে। টিকা পেতে বিশ্বের কয়েকটি দেশের সাথে যোগাযোগ থাকলেও বর্তমানে শুধু চীন থেকেই পাওয়া যাচ্ছে। তবে কোনো একটি দেশের উপর নির্ভর করবে না সরকার। কোনো বিশেষ ভ্যাকসিনের প্রতি দুর্বল সেরকম নয়। আমরা যেখান থেকে ভ্যাকসিন পাচ্ছি, যারা দিতে পারছে তাদের কাছ থেকে আমরা নিচ্ছি। চায়না ভ্যাকসিন দিতে পারছে, সে কারণে আমরা তাদের কাছ থেকে নিচ্ছি। রাশিয়ার সাথেও আমাদের চুক্তি সম্পাদন হয়েছে, এখন আমরা অপেক্ষায় আছি তারা কবে দিবে। কোভ্যাক্সের সাথেও আমাদের তো 7 কোটির আমাদের একটা চুক্তিবদ্ধ অবস্থায় আছে। এই সময় বয়স্কদের আগে টিকা দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে করোনার টিকার জন্য গত শনিবার পর্যন্ত নিবন্ধন করেছেন 3,18,28,492 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস খাদে পড়ে 2 পরিবারের 5 জন সহ 7 জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত এক পথচারী সহ 4 জনকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সকালে উপজেলার ভেন্ডিবাজার এলাকার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার থেকে চকরিয়া ও বাঁশখালী হয়ে চট্টগ্রামে যাচ্ছিল মাইক্রোবাসটি। মহাসড়কের বিভিন্ন স্থান থেকে যাত্রী নিয়ে চকরিয়ার ভান্ডারিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারান চালক। দ্রুত গতিতে চলা মাইক্রোবাসটির প্রথমে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে, পরে উল্টে পড়ে যায় খালে। এই ঘটনা খুব কাছ থেকে দেখেছেন পথচারীরা। আমি শীতকাল দিতে দিতে গাড়ি এটা আইনে মহিলাটা শুদ্ধ নিয়া পানিতে পড়ে গেছে। গাড়ি প্রায় 500 ঘটনাস্থল 500 ফিট আগে কারণটা দুহাম বাসে পিলার মাঝে ধাক্কা দেওয়ার পরে ওই জীবা মারা গিয়ে উরলি সত্য গাড়ি ভরে থরি গিয়ে মহিলা আগেরটা এই বেসে গেছে, সরে গেছে, আর পিছনেরটা মহিলা গাড়ি সহ নোহা গাড়ি ওকে নিয়ে হাতে ভরে গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দ্রুতগতির কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় জনতা ছিল এবং ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল সেখানে পৌঁছে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে হসপিটালে প্রেরণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চকরিয়াতে। সেখানে একজন শিশু, 2.5 বছরের একজন শিশু সহ একজন পুরুষ এবং 5 জন মহিলা ছিল। আহতদের চকরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও একজনের অবস্থা গুরুতর হয় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। 7 জনের মতো রোগী মারা গেছে অন দ্য স্পট, আরও একজন গুরুতর আহত, ওনাকে আমরা প্রাথমিক চিকিৎসার পর চিটং মেডিকেল কলেজ হসপিটালে রেফার করেছি। নিহতরা হলেন কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার পূর্ণিমা, তার সন্তান সার্থক ও তার বোন রানীরুদ্র, চকরিয়ার ডুবহাজারা এলাকার রতন বিজয় ও তার স্ত্রী মধুমিতা এবং ফাঁসিয়াখালীর হাজেরা বেগম। একজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে 24 ঘন্টায় 198 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে 189 জনই রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় শনাক্ত 198 জনের মধ্যে 9 জন ঢাকার বাইরের, বাকি 189 জনই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ নিয়ে চলতি আগস্টে আক্রান্তদের সংখ্যা দাঁড়ালো 3,442 জনে। এর আগে জুলাই মাসে 2,286 জন, জুন মাসে 272 জন ও মে মাসে 43 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে 960 জন এবং ঢাকার বাইরে 89 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগের নামে প্রতারণার অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। সকালে রাজধানীর বনশ্রীতে সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, এ চক্রটি দীর্ঘদিন ধরে পত্রিকায় চাকরি বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করে আসছিল। সম্প্রতি এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রাজধানী মহাখালী সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ভুক্তভোগীদের কাছ থেকে বিকাশ নম্বরে 3 মাসে 12 লাখ টাকা আদায় করেছে। মেইল আইডি দিয়ে মেইলের ভিতরে তাদের সিভিটা এবং তাদের আবেদনটা পাঠাইতে বলে। পাঠানোর পরে ওই আবেদন অনুযায়ী ওই সেলে যে ওই সিভিতে যে নাম্বারটা থাকে সেই নাম্বারে তার মেসেজ পাঠিয়ে তারপর তাদেরকে কন্ট্যাক্ট করিয়ে বাকি টাকা পয়সাগুলো লেনদেন করে। তাদেরকে মেসেজ পাঠানো হয় যে আপনাকে প্রাথমিকভাবে সিলেক্ট করা হয়েছে এই পদের জন্য, এই পদে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে কোথাও 1500 টাকা, কোথাও 1900 টাকা, স্পেসিফিক আমাদের এই ঘটনার ক্ষেত্রে যেখান থেকে আমরা কাজটা করেছি এখানে 1940 টাকা নেওয়া হয়েছে। ফেনীতে স্বর্ণের বার আত্মসাৎ মামলায় ডিবির ইন্সপেক্টর সাইফুল ইসলামকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। রোববার দুপুরে 4 দিনের রিমান্ড শেষে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। এ সময় অধিকতর তদন্তের জন্য আবারও 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে মামলায় সম্পৃক্ততার অভিযোগে ভুট্টো নামে চট্টগ্রামের এক পুলিশ সোর্সকে গ্রেপ্তার করা হয়েছে। গত 8 আগস্ট 20টি স্বর্ণের বার লুটের ঘটনায় ফেনী মডেল থানায় ডিবির ওসি সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী গোপাল কান্তি দাস। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত কিছুটা কমে যাওয়ায় সুনামগঞ্জের নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে এতে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা নদীর পানি। আজ সকাল 9টা পর্যন্ত সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে এখনও ডুবে আছে সুনামগঞ্জ তাহিরপুরের একমাত্র সংযোগ সড়ক। এছাড়া বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করে ডুবে গেছে গ্রামের রাস্তাঘাট, তলিয়ে গেছে বিভিন্ন ফসলের ক্ষেত। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে বিভিন্ন পয়েন্টে অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ তৈরি করা হয়েছে। চারদিকে পানি, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। গাং বিলবদ্ধ, খাম কাজও নাই, চুলমুখিল খান। গরনা ওইটা ডাইরেক্ট না হয় না পানি, উড়ানো পানি, বাইরেতে পারি না, পানির মাঝে আটটা সরা আই। সুনামগঞ্জ সদরে হরিণাপাটি, দোয়ারাবাজারে নূরপুর এবং আকিলশাহ দিরাই আকিলশাহ বাজার সংলগ্ন স্থানে আমরা ইতিমধ্যে প্রতিরক্ষা কাজ অস্থায়ীভাবে প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করেছি এবং আমাদের এইভাবে যদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, যদি পাহাড়ি ঢলে কোনো ভাঙন দেখা দেয়, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে জরুরি কাজ বাস্তবায়নের ব্যবস্থা নেব। বেসরকারিভাবে চাল আমদানির আবেদন করা যাবে আগামী 25 আগস্ট পর্যন্ত। শনিবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় খাদ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, বেসরকারিভাবে চাল আমদানির জন্য আবেদন ফর্ম তৈরি করা হয়েছে। আগ্রহী ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করতে হবে। এরপর আবেদনকারীদের মধ্য থেকে আমদানির অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করবে মন্ত্রণালয়। প্রাথমিকভাবে 10 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 12 আগস্ট চাল আমদানির শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। চালের আমদানি শুল্ক 62.5% থেকে কমিয়ে 25% করা হয়। এই সুবিধা বহাল থাকবে আগামী 30 অক্টোবর পর্যন্ত। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী 19 আগস্ট সীমিত পরিসরে খুলে দেওয়া হবে পর্যটন ও বিনোদন কেন্দ্র, কিন্তু তার আগেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্র সৈকতে ভিড় করছেন দর্শনার্থী ও পর্যটকরা। এদিকে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন জেলা প্রশাসক।
কারো মুখে মাস্ক নেই, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। কোনো বাধা ছাড়াই কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। দীর্ঘ লকডাউনে ঘরবন্দি সময় শেষে সড়ক ও আকাশপথ উন্মুক্ত হওয়ার পরপরই অনেকেই ছুটছেন পর্যটন কেন্দ্রগুলোর দিকে। আমিও আসছি কক্সবাজার বিচে, বাট দেখছি না কারো মুখে মাস্ক আছে বা স্বাস্থ্যবিধি মেনে চলছে। বাট এটা খুবই জরুরি যে স্বাস্থ্যবিধি মেনে যাতে পর্যটক স্থানে আসে। আমরা আসলেই লকডাউনে ছিলাম, সো পরামর্শ বললো যে এখন যেহেতু সব কিছু খুলে গেছে, উই ক্যান ডু দিস, উই ক্যান হ্যাভ আ ট্রিপ। সম্প্রতি সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয় অর্ধেক কক্ষ খালি রেখেই ভাড়া দিতে হবে হোটেল মোটেল, রাখতে হবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা বলছেন পর্যটকদের সেবা দিতে সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করছেন তারা। পর্যটককে আমরা ঢোকার আগে ডিসটেন্সেবল ট্রাই থাকবে, আমাদের মাস্ক থাকবে এবং আমাদের হোটেল সমস্ত বই বিয়ারা ম্যানেজার থেকে শুরু করে সবাই আমরা মাস্ক পরবো এবং যারা স্বাস্থ্যবিধি মানবে না আমরা তাদের রুম দেব না। পাশাপাশি তারা যদি করোনা টিকা কার্ড নিয়ে আসে তাহলে তাদেরকে আমরা ভালোভাবে ওয়েলকাম জানাবো, আর যারা টিকা না দিয়ে আসবেন আমরা চেষ্টা করবো তাদেরকে রুম না দেওয়ার জন্য। পর্যটক সহ এ সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো সরকারের বেঁধে দেওয়া নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। স্বাস্থ্যবিধি যদি কেউ অমান্য করে শাস্তি আমরা আরোপ করব, আর যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের পর্যটন স্পটগুলো নতুন করে ভাবতে হবে। এই জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমরা কোনো কিছু করতেই দ্বিধা করব না। গেল 1 এপ্রিল থেকে বন্ধ রয়েছে কক্সবাজারের পর্যটন কেন্দ্র। অবশেষে দীর্ঘ 3 মাসেরও বেশি সময় পর খুলছে জেলার বিনোদন কেন্দ্রগুলো। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাসিরের তত্ত্বাবধানে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধু ও 15 আগস্টের সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হয়। পরে খাবার ও মাস্ক বিতরণ করা হয় মুসল্লিদের মাঝে। আফগানিস্তানের কাবুলে প্রবেশ করেছে তালেবান। রাজধানীর সব সীমান্তে তালেবান বিদ্রোহীরা অপেক্ষা করছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এরই মধ্যে বাগরাম বিমান ঘাঁটি এবং কারাগার নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। তবে জোরপূর্বক রাজধানী দখলের পরিকল্পনা নেই বলে জানিয়েছে তালেবান। চলমান পরিস্থিতিতে আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তুতির কথা জানিয়েছে দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে আলোচনায় বসেছে দুই পক্ষ। এদিকে কাবুলের দূতাবাস থেকে নাগরিকদের সরাতে বাড়তি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সিএনএন জানিয়েছে 72 ঘন্টার মধ্যে দূতাবাস খালি করার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র। দূতাবাস খালি করতে শুরু করেছে অন্যান্য দেশও। বিবিসি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা কর্মচারীরাও আফগানিস্তান ছাড়ছেন। এদিকে 10 দিনে 25টি প্রাদেশিক রাজধানীর দখল হারিয়েছে সরকার। চলমান পরিস্থিতিতে আফগানিস্তানের চরম দুর্যোগের সংখ্যা বিশ্লেষকদের। আফগানিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রস্তাব দিয়েছে রাশিয়া। জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়া, 2 সিরিজের সাফল্যে বদলে গেল রাসেল ডোমিঙ্গোর ভাগ্য। কয়েক মাস আগে পেন্ডুলামের মতো দুলতে থাকা চাকরিটা আরও কিছুদিনের জন্য স্থায়ী হচ্ছে। প্রোটিয়া মাস্টারমাইন্ডের সাম্প্রতিক পারফরমেন্সে স্বস্তি বিসিবি কর্তাদের। 2022 টি-20 বিশ্বকাপ পর্যন্ত তাকে রেখে দেওয়ার কথা বলছেন সভাপতি নাজমুল হাসান পাপন। সাগরিকাতে কাইল মেয়ার্সের অতিমানবীয় 210 রান, এক ধাক্কাতেই চেয়ার উল্টে যাবার জোগাড় ডোমিঙ্গো। এর আগে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ভরাডুবি। নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্সও কথা বলেনি হেড কোচের পক্ষে। ঘুরে দাঁড়ানো শুরু হারারেতে। 3 ফরম্যাটে সাফল্যের পর ঘরের মাঠে অজিবদ। একসময় চাপে পড়ে যাওয়া ডোমিঙ্গোই এখন টাইগার ক্রিকেটে চোখের মণি। ভালো পারফরম্যান্সের ফলটাও হয়তো পাচ্ছেন হাতে নাতে। বিশ্বকাপের পরপরই টাইগার ক্রিকেটে শেষ হয়ে যাচ্ছে না ডোমিঙ্গো অধ্যায়। আপাতত 1 বছরের জন্য মেয়াদ বাড়ানোর কথা ভাবছে বিসিবি। আসলে আমরা ফাইনাল কোনো এখনো সিদ্ধান্ত হয়নি। ওর টেনিউ তো অলরেডি এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আছে। এই ওয়ার্ল্ড কাপটা পর্যন্ত আমাদের এখানে আছে, কাজে এটা তো আছেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন এটা এক্সটেন্ড করার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি।
জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়া, ব্যাক টু ব্যাক 2 সিরিজের সাফল্যে আবারও ফর্মে ডমিঙ্গো। সাদা বলে পারফরম্যান্স আশা যোগাচ্ছে, তবে অভিজাত ফরম্যাটে পাড়ি দিতে হবে বহুদূর। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে নেই বলার মতো অর্জন। সাদা পোশাকে এখনো ধারাবাহিক নয় পঞ্চপাণ্ডবের উত্তরসূরিরা। তুলনায় আফিফ সোহানদের পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাচ্ছে সাদা বলের ক্রিকেটে। অস্ট্রেলিয়াকে বলে কয়ে হারানোর মতো আবহ তৈরি করা টাইগারদের নিয়ে স্বপ্ন এবার বিশ্বকাপে। তার আগে আরেক দফা রসদ জোগাড়ের সুযোগ নিউজিল্যান্ড সিরিজে। বড় অঘটন না ঘটলে অস্ট্রেলিয়া বিশ্বকাপ পর্যন্ত ডমিঙ্গো অধ্যায় এখন অনেকটাই নিশ্চিত। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ 20 বছর পর মেসিহীন লিগ শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। লা লিগায় মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। খেলা শুরু রাত 12টায়। মেসি না থাকার রেশ দ্রুত কাটিয়ে উঠতে চায় বার্সা। সেক্ষেত্রে দলীয় সমন্বয়ে আরও গুরুত্ব বাড়িয়েছেন কোচ রোনাল্ড কোম্যান। চোটের কারণে বাইরে নতুন রিক্রুট আগুয়েরো, ফ্রন্টলাইনে গ্রিজম্যান ও ডিপাইয়ের উপর ভরসা রাখছে ম্যানেজমেন্ট। মূল স্ট্রাইকার হিসেবে দেখা যাবে ব্রাথওয়েটকে। মাঝ মাঠে পেদ্রি, ডি ইয়াংয়ের উপর থাকছে বাড়তি দায়িত্ব। অন্যদিকে চমক দিয়েই লিগ শুরু করতে চায় সোসিয়েদাদ। দুই দলের শেষ 5 দেখায় 3 জয় বার্সেলোনার। ড্র হয়েছে বাকি 2 ম্যাচ। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।